আচ্ছা, তো অ্যানালিটিক্যালের মেজর একটা পার্ট হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। এখান থেকে মিনিমাম 3-4 মার্কের মতো থাকে, ইউজুয়ালি 3 মার্ক থাকে, আর একটু বেশিও থাকতে পারে, আবার কোনো রেয়ার কেসে কমও থাকতে পারে। ইউজুয়ালি হচ্ছে 3-4 মার্কস থাকে। তো এটা খুবই ইজি একটা টপিক, একবার ধরে ফেলতে পারলে এটা খুবই ইজি এবং শিওর সহজে পারা যায়। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটু কথা বলবো এই কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে আসলে কি থাকে। তো ডেটা সাফিসিয়েন্সি কোয়েশ্চেনটা থাকে যেরকম, এটা হচ্ছে মেইনলি কোয়েশ্চেন, এই যে একদম নিচে যেটা লেখা, ইফ n is an integer, is n plus 1 odd। এরপরে দুইটা স্টেটমেন্ট দেয়া আছে, দুইটা স্টেটমেন্ট বলতে দুইটা ইনফরমেশন দেয়া আছে। তো এখন আমাদের কোয়েশ্চেনটা থাকে হচ্ছে এরকম, যে এই দুইটা স্টেটমেন্টের মধ্যে দুইটা স্টেটমেন্ট সাফিসিয়েন্ট কিনা, কি করার জন্য, এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তো অপশন গুলো থাকে এরকম, স্টেটমেন্ট ওয়ান অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, বা স্টেটমেন্ট টু অ্যালোন নট সাফিসিয়েন্ট। মানে কেসটা যদি এমন হয় যে আমরা 1 নাম্বার স্টেটমেন্ট থেকে আমরা এটার অ্যান্সার করতে পারবো, মানে শুধু 1 নাম্বারটাকে অ্যান্সার করতে পারতেছি, হ্যাঁ, কিন্তু স্টেটমেন্ট টু থেকে, মানে অনলি স্টেটমেন্ট টু থেকে আমরা বলতে পারতেছি, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ। আবার এমন যদি হয় স্টেটমেন্ট ওয়ান থেকে আমরা, শুধু স্টেটমেন্ট ওয়ান থেকে আমরা অ্যান্সার করতে পারছি না, কিন্তু স্টেটমেন্ট টু থেকে, অর্থাৎ শুধু স্টেটমেন্ট টু থেকে আমরা এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারছি, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে বি। আর যদি এমন হয় যে স্টেটমেন্ট ওয়ান দিয়ে আমরা পারছি না, আবার স্টেটমেন্ট টু দিয়েও পারছি না, মানে একা একা সম্ভব না, কিন্তু স্টেটমেন্ট ওয়ান এন্ড টু দুইটা মিলিয়ে যখন আমরা ট্রাই করি তখন হচ্ছে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়া সম্ভব, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সি, মানে বোথ স্টেটমেন্ট টুগেদার আর সাফিসিয়েন্ট, বাট নেইদার স্টেটমেন্ট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। আর যদি এমন হয় স্টেটমেন্ট ওয়ান থেকেও এটার অ্যান্সার করা সম্ভব, মানে শুধু স্টেটমেন্ট ওয়ান থেকেও অ্যান্সার করা সম্ভব, এবং শুধু স্টেটমেন্ট টু থেকেও অ্যান্সার করা সম্ভব, সেক্ষেত্রে অ্যান্সার হবে ডি, অর্থাৎ ইচ স্টেটমেন্ট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। আর যদি এমন হয় যে স্টেটমেন্ট শুধু ওয়ান থেকেও সম্ভব না, শুধু টু থেকেও সম্ভব না, আবার দুইটা একসাথে মিলিয়েও এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে অ্যান্সার হবে ই। এই এই অপশন গুলা কি বোঝা গেছে কিনা, এটা নিয়ে আমি কথা বলতেছি এই জন্য যে ডেটা সাফিসিয়েন্সিতে সবগুলা কোয়েশ্চেনে এই একই অপশন থাকে। কাজে এই স্টেটমেন্ট, এই অপশন গুলো আমাদের বুঝে ফেলতে হবে, বুঝে এবং এগুলো মানে মনে রাখতে হবে। মনে রাখলে কি হবে, এক্সামের সময় আমাদের এই অপশন গুলো আর পড়তে হবে না, আমরা ডিরেক্ট অ্যান্সার করতে পারবো, আমরা জাস্ট এখান থেকে ডিরেক্ট আমরা অপশনটা অ্যান্সার করতে পারবো। সেই অপশন গুলো ক্লিয়ার কিনা, যে কোনটা মানে কি বুঝাচ্ছে। ক্লিয়ার, ওকে। তাহলে আমরা এই কোয়েশ্চেনটা অ্যান্সারটা করি, এটা করলেই তাহলে আমরা বুঝতে পারবো আসলে ডেটা সাফিসিয়েন্সি জিনিসটা কি। আমাদেরকে কোয়েশ্চেন করছে যে ইজ, ইফ এন ইজ অ্যান ইন্টিজার, ইজ এন প্লাস ওয়ান অড। মানে এন যদি একটা ইন্টিজার হয় তাহলে এন প্লাস ওয়ান অড কিনা। তো আমরা ফার্স্টে স্টেটমেন্ট ওয়ানের দিকে তাকাবো, স্টেটমেন্ট ওয়ানে কি বলছে, এন প্লাস টু ইজ অ্যান ইভেন ইন্টিজার। আচ্ছা, আমাদের কাছে জানতে চাচ্ছে ইজ এন প্লাস ওয়ান অড। তো এখন এইটার অ্যান্সারটা কি হবে, ইয়েস নো টাইপের, তাই না? মানে আমরা যদি এটা ডিটারমাইন করতে পারি, মানে আমরা যদি বলতে পারি যে আহ, এটা ইভেন, সেক্ষেত্রেও কিন্তু এটার অ্যান্সার করতে পারতেছি আমরা, মানে আমরা আমরা বলতে পারতেছি। আবার এমন যদি হয় যে আমরা এখান থেকে বলতে পারি যে এটা একটা অড নাম্বার, সেক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে। তা আমি যেটা বলতে চাচ্ছি, মাই পয়েন্ট ইজ, এখানে কি বলছে, স্টেটমেন্ট ওয়ানে যে আছে আমাদের যে এন প্লাস টু ইজ এন ইভেন ইন্টিজার, মানে এন প্লাস টু ইজ এন ইভেন ইন্টিজার। আচ্ছা, এখান থেকে কি আমরা বলতে পারি না যে এন একটা ইভেন ইন্টিজার? পারি কেন? কারণ হচ্ছে কি, ইভেন নাম্বারের সাথে টু অ্যাড করলেই তো কি হয়, ইভেন হয়। তার মানে কিন্তু আমরা স্টেটমেন্ট ওয়ান থেকে বলতে পারছি যে এন ইজ অ্যান ইভেন নাম্বার। তাহলে কি স্টেটমেন্ট ওয়ানটা সাফিসিয়েন্ট না? অবশ্যই সাফিসিয়েন্ট। কিভাবে? যেহেতু আমরা বলতে পারছি এন ইজ অ্যান ইভেন নাম্বার, অর্থাৎ এন ইজ অ্যান ইভেন ইন্টিজার, তার মানে কি এটার অ্যান্সারটি কি হবে, ইজ এন প্লাস ওয়ান অড? নো। এখান থেকে আমরা বলতে পারছি যে নো, এন প্লাস ওয়ান অড না। ঠিক আছে, তার মানে কিন্তু স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট। এই জিনিসটা ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করলে ভালো হয়, তাহলে বুঝতে পারি যে বোঝা যাচ্ছে কিনা।
তো আমরা কিন্তু স্টেটমেন্ট ওয়ান থেকে আমরা বলতে পারছি যে এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমরা করতে পারছি, কাজে স্টেটমেন্ট ওয়ান কিন্তু সাফিসিয়েন্ট। এইবার ডেটা সাফিসিয়েন্সির মেইন একটা থিম হচ্ছে গিয়ে আমরা স্টেটমেন্ট ওয়ান থেকে যখন আমরা দেখে ফেলেছি, এরপর আমরা এটাকে ঢেকে ফেলবো, মনে মনে এটাকে ঢেকে ফেলবো, মানে এটার দিকে আর আমরা তাকাবোই না, এটার কথা ভুলে যাব। এরপর আমরা স্টেটমেন্ট টু এর দিকে তাকাবো। স্টেটমেন্ট টু তে কি বলছে, এন মাইনাস ওয়ান ইজ অ্যান অড ইন্টিজার। সো এখান থেকে কিন্তু আমরা বলতে পারছি যে নাম্বারটা কি অড নাম্বার, মানে এনটা কি অড ইন্টিজার নাকি ইভেন ইন্টিজার। কিভাবে? সো ওই যে, যেহেতু এখানে বলছে এন মাইনাস ওয়ান ইজ অ্যান অড ইন্টিজার, সো কোন জিনিস থেকে ওয়ান মাইনাস করলে অড হয়? ইভেন থেকে না। তার মানে কিন্তু এখান থেকে আমরা বলতে পারছি যে এন এন ইজ অ্যান ইভেন ইন্টিজার, তাই না? তার মানে কিন্তু এই যে আমাদের যে কোয়েশ্চেনটা করেছিল যে এন প্লাস ওয়ান অড কিনা, সেটার অ্যান্সার কিন্তু আমরা স্টেটমেন্ট টু থেকেও দিতে পারছি, তাই না? তাহলে এখানে আমরা কি দেখলাম, স্টেটমেন্ট ওয়ান থেকেও আমরা এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারি, শুধু স্টেটমেন্ট ওয়ান থেকে কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারি, আবার শুধু স্টেটমেন্ট টু থেকেও কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারি। তাহলে এমন অপশন কি আছে? অপশন হচ্ছে ডি, ইচ স্টেটমেন্ট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। তো এটা অ্যান্সার হবে কি ডি। আচ্ছা, এইবার একটু কথা বলি, তাহলে এই ডেটা সাফিসিয়েন্সি করার জন্য আমাদের কি কি বেসিক দরকার। মেইনলি আমাদের ডেটা সাফিসিয়েন্সি জিনিসটা যেহেতু আমাদের ম্যাথস নিয়ে, তো সেক্ষেত্রে আমাদের ম্যাথের যে বেসিক গুলো ওগুলো লাগবে, যেমন অ্যারিথমেটিকের বেসিক গুলো, যেমন হচ্ছে অ্যারিথমেটিকে যে আমরা বেসিক গুলো ইউজ করি, যেগুলো আমরা ম্যাথ সেকশনে পড়বো, ওগুলো বেসিক গুলো লাগবে। এলিমেন্টারি অ্যালজেব্রা, যেমন আমরা যে প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা, এই হাবি জাবি এগুলো লাগবে। দেন কমনলি নোন কনসেপ্ট অফ জিওমেট্রি, সাপোজ একটা রেক্টেঙ্গুলার এরিয়ার ফর্মুলা জানতে হবে, একটা সিলিন্ডার এরিয়ার ফর্মুলা জানতে হবে, এইসব জিনিসপত্র একটু লাগে, হ্যাঁ। কারণ আমরা যদি এটা নাই জানি যে একটা সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এল, সরি পাই স্কোয়ার এইচ, তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না যে শুধু আর দেয়া থাকলে এটা সাফিসিয়েন্ট কিনা, বা আর এবং এইচ দুজনে দেয়া থাকলে সাফিসিয়েন্ট কিনা। আমরা যদি এই ফর্মুলাই না জানি যে ভলিউম ইজ ইকুয়ালস টু দিস, তখন কিন্তু আমরা এটা অ্যান্সার করতে পারবো না এইসব কোয়েশ্চেনের, এই জন্য এই বেসিক গুলো একটু লাগে। আচ্ছা, তো এবার আমরা একটু এই ডেটা ডেটা সাফিসিয়েন্সির আমরা স্ট্র্যাটেজিটা একটু দেখবো। তো স্ট্র্যাটেজিটা হচ্ছে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা, আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে এই ডেটাগুলা, অর্থাৎ স্টেটমেন্ট ওয়ান এবং স্টেটমেন্ট টু, এই ডেটাগুলো সাফিসিয়েন্ট কিনা, অর্থাৎ এই ডেটাগুলো থেকে এই কোয়েশ্চেনটার অ্যান্সার করা সম্ভব কিনা, জাস্ট এতটুকুই আমাদের জানার কথা। আমাদের কিন্তু সলভ করে একদম ভ্যালুটা বের করতে হবে না, বা আমাদের সলিউশনটা দেখাইতে হবে না, কাজে এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। কাজে আমরা মানে আমরা একদম হচ্ছে সাফিসিয়েন্ট ইনফরমেশন দিয়ে সলভ করে যে সলভ করতে যাব না। আমরা আমরা যদি বুঝে যাই যে এটা সাফিসিয়েন্ট, তাহলে আর আমরা ফার্দার করতে যাব না। আর যদি আমাদের এমন হয় যে না কনফিউজ আমরা, সেক্ষেত্রে আর একটু আগিয়ে দেখতে হবে যে না এটা সাফিসিয়েন্ট কিনা বা সম্ভব কিনা। দেন আরেকটা কথা হচ্ছে স্টেট, কনসিডার ইচ স্টেটমেন্ট সেপারেটলি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যখন ফার্স্টে স্টেটমেন্ট ওয়ানের দিকে তাকাবেন বা স্টেটমেন্ট ওয়ান পড়বেন, তখন শুধু স্টেটমেন্ট ওয়ান দিয়েই চিন্তা করতে হবে। এরপর এটাকে ভুলে যাবেন, ভুলে গিয়ে আপনি শুধু স্টেটমেন্ট টু নিয়ে চিন্তা করবেন যে শুধু স্টেটমেন্ট টু দিয়ে এটা এটা এই কোয়েশ্চেনটা অ্যান্সার করা সম্ভব কিনা। এই দুইটা চেক করার পরে গিয়ে তারপরে না আমরা ফার্দার স্টেজে যাব। দেন আরেকটা কথা, ইউ মাস্ট বি এবল টু ফাইন্ড ওয়ান এন্ড অনলি ওয়ান ভ্যালু। হ্যাঁ, এর মানে কি? এর মানে আপনাকে যদি বলে যে একটা ইকুয়েশন দেওয়া আছে, সাপোজ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ইজ ইকুয়ালস টু জিরো, এটা একটা স্টেটমেন্ট দেওয়া আছে, একটা একটা স্টেটমেন্টে দেওয়া আছে। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন করেছিল যে এরকম, কোয়েশ্চেন ছিল এরকম, এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান। এখন আমাকে এটা বলেন তো এটা কি সাফিসিয়েন্ট কিনা, মানে এই ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু বের করা যাবে কিনা। আচ্ছা, তো একজন বলেছেন যাবে, কিন্তু এখানে ঘটনা হচ্ছে এটা সাফিসিয়েন্ট না। সাফিসিয়েন্ট না কেন? এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে কি আসে, এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। তার মানে এক্স এর দুইটা ভ্যালু আসতেছে না, একটা আসতেছে হচ্ছে জিরো, মানে এক্স ইজ ইকুয়াল টু either জিরো অথবা হচ্ছে মাইনাস ফোর। তাহলে এই যে এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি জিরো নাকি মাইনাস ফোর, এটা আমরা এখান থেকে বলতে পারছি না। কাজে দিস ইনফরমেশন ইজ নট সাফিসিয়েন্ট। হয়তো বা স্টেটমেন্ট টু তে আরেকটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকবে যে এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন জিরো কিনা বা লেস দেন জিরো কিনা। হ্যাঁ, সো এই ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, কাজে এটা কিন্তু সাফিসিয়েন্ট না।
আমরা যদি এমন হয় যে এরকম কোন একটা ইকুয়েশনের সলভ করে আমরা দুইটা ভ্যালু বের করতে পারছি, মানে ওই ভ্যারিয়েবলটা দুইটা ভ্যালু বের হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা সাফিসিয়েন্ট না। এই কথাটা এখানে বলেছে যে for an answer statement to be sufficient you must be able to find one and only one value। এখানে আমাদের দুইটা ভ্যালু আসতেছে, কাজে এটা সাফিসিয়েন্ট না। তো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, তো এই জিনিসটা খুবই কেয়ারফুলি মাথায় রাখতে হবে। আরেকটা কথা বলছে যে বি ভেরি কেয়ারফুল নট টু মেক আনওয়ারেন্টেড অ্যাজাম্পশনস বেসড অন দ্য ইমেজ প্রেজেন্টেড। মানে কোয়েশ্চেনে একটা ইমেজ দেওয়া আছে, সো দেখতে এটাকে মনে হচ্ছে স্কোয়ারের মতো, তো আপনি অ্যাজিউম করে নিলেন এটা মনে হয় স্কোয়ার। এটা করা যাবে না, ওখানে এক্সপ্লিসিটলি স্টেটমেন্ট গুলোতে বলে দিতে হবে বা কোয়েশ্চেনে বলে দিতে হবে। এগুলো এইগুলোর ক্ষেত্রে অ্যাজিউম করা যাবে না এই ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের কিছু টেস্ট ট্র্যাকিং স্ট্র্যাটেজি। এবার তাহলে আমরা অপশন গুলো নিয়ে আরেকবার একটু কথা বলি। অপশন গুলো নিয়ে আমি এত বারবার কথা বলছি বা ডিটেলসে কথা বলছি কারণ হচ্ছে অপশন গুলো যদি মাথায় থাকে সেক্ষেত্রে কোয়েশ্চেনে অ্যান্সার করাটা খুবই ইজি এবং খুবই টাইম সেভিং, খুবই অল্প টাইমে করা যায়। সো আমরা তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা দেখবো স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট কিনা। যদি সাফিসিয়েন্ট হয় তাহলে অ্যান্সার কি হবে? এইদার ওয়ান অথবা ডি, এইদার এ অথবা ডি। কেন? স্টেটমেন্ট স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট হয়েছে তার মানে এমন হতে পারে যে অনলি স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট, ইন দ্যাট কেস অ্যান্সার হবে এ। আবার এমনও হতে পারে স্টেটমেন্ট ওয়ান ও সাফিসিয়েন্ট, স্টেটমেন্ট টু ও সাফিসিয়েন্ট, ইন দ্যাট কেস অপশন হবে ডি। মানে স্টেটমেন্ট ওয়ান যখন একা একা সাফিসিয়েন্ট হয়ে গেছে তখন কিন্তু অপশন সি আর হওয়ার কোনো চান্স নাই। তখন কিন্তু আর আমরা অপশন সি কে নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ অপশন অপশন ওয়ান তো অলরেডি সাফিসিয়েন্ট, মানে স্টেটমেন্ট ওয়ান তো সাফিসিয়েন্ট হয়ে গেছে। এখন অপশন সি তে আমাদের আছে বোথ স্টেটমেন্ট ওয়ান এন্ড টু টুগেদার আর সাফিসিয়েন্ট। তো এইটাতে আর আমাদের যাওয়ার দরকারই নাই, কারণ আমাদের অলরেডি স্টেটমেন্ট ওয়ান এর ইনফরমেশন দিয়ে আমরা এটা অ্যান্সার করে ফেলতে পারি। এই জন্যই বলা হচ্ছে যে ইফ স্টেটমেন্ট ওয়ান ইজ সাফিসিয়েন্ট দেন অ্যান্সার মাস্ট বি এ অর ডি। দেন আবার ইফ স্টেটমেন্ট টু, মানে ফার্স্টে স্টেটমেন্ট ওয়ান চেক করার পরে স্টেটমেন্ট টু যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে কি হবে? অ্যান্সার হবে এ। তাহলে আমরা ফার্দার করার দরকার নেই, কারণ আমরা যখন দেখলাম স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট তখন হচ্ছে কি এইদার হচ্ছে এ হবে অথবা হচ্ছে ডি। ডি যখন দেখলাম যে বি নট সাফিসিয়েন্ট, তার মানে কি ডি আর হতে পারছে না, তার মানে তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে গিয়ে A। আবার এমন যদি হয় ফার্স্টে এ দেখলাম এ সাফিসিয়েন্ট, দেন আবার শুধু বি এর দিকে তাকালাম বিও সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? এই দুইটা মিলে অ্যান্সার হবে গিয়ে কি ডি। ঠিক আছে। দেন আবার ফার্স্টে আমরা দেখলাম হচ্ছে এ, বাট এ হচ্ছে নট সাফিসিয়েন্ট, তো তখন আমরা কি করব? এটাকে দেখে ফেলে আমরা বি এর দিকে তাকাবো, দেখলাম বি সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট, সেই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে বি। মানে স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট না, কিন্তু স্টেটমেন্ট টু সাফিসিয়েন্ট, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? বি। আচ্ছা। আর স্টেটমেন্ট ওয়ান যদি সাফিসিয়েন্ট না হয় সেক্ষেত্রে আমাদের কাছে বাকি অপশন কি কি থাকবে? অপশন হতে পারে বি, অপশন হতে পারে সি, অপশন হতে পারে ই। তো এদের মধ্যে কোনটা, এটা চেক করার জন্য আমাদের স্টেটমেন্ট টু তে চলে যাওয়া লাগবে। যদি স্টেটমেন্ট টু সাফিসিয়েন্ট হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে গিয়ে বি। আর যদি সাফিসিয়েন্ট না হয় তখন আমরা, আমাদের কাছে বাকি অপশন থাকবে হচ্ছে এ অথবা ই, সরি সি অথবা ই। তো এই দুইটার মধ্যে এখন কোনটা হবে এটা চেক করবো কিভাবে? আমরা দুইটাকে একসাথে করে দেখবো অ্যান্সার করা যায় কিনা। যদি দুইটাকে মিলে একসাথে অ্যান্সার করা যায় সেক্ষেত্রে অ্যান্সার হবে সি। আর যদি দেখি যে না, দুইটা দুইটা স্টেটমেন্টকে একসাথে কম্বাইন করেও অ্যান্সার করা যায় না, সেক্ষেত্রে অ্যান্সার হবে ই। আচ্ছা, তো এই পুরো জিনিসটাকে একটা ট্রি এর মতো করে দেখানো যায়। আর আমাদের পুরো স্টেপটাকে, যে ফার্স্টে আমরা দেখবো স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট কিনা। যদি দেখি স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট, এরপরে আমরা কার দিকে তাকাবো? স্টেটমেন্ট টু এর দিকে তাকাবো, স্টেটমেন্ট টু অ্যালোন সাফিসিয়েন্ট কিনা। স্টেটমেন্ট টু যদি অ্যালোন সাফিসিয়েন্ট হয় সেক্ষেত্রে কি এও অ্যালোন সাফিসিয়েন্ট, বিও অ্যালোন সাফিসিয়েন্ট, সেক্ষেত্রে অ্যান্সার হবে ডি। আর এমন যদি হইতো ফার্স্ট স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট ছিল, বাট এরপরে দেখলাম স্টেটমেন্ট টু সাফিসিয়েন্ট না, সেক্ষেত্রে অ্যান্সার হবে কি এ। আবার ফার্স্টে যখন আমরা চেক করলাম স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট কিনা, তখন যদি আমাদের এমন হয় যে সাফিসিয়েন্ট না, সেক্ষেত্রে তখন আমরা আবার স্টেটমেন্ট টু এর দিকে তাকাবো। স্টেটমেন্ট টু যদি অ্যালোন সাফিসিয়েন্ট হয়
তার মানে কি এ অ্যালোন নট সাফিসিয়েন্ট, বি অ্যালোন সাফিসিয়েন্ট, সেক্ষেত্রে অ্যান্সার হবে বি। আবার এমন যদি হয় স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট হলো না, স্টেটমেন্ট টু সাফিসিয়েন্ট হলো না, সেক্ষেত্রে আমরা দুইটাকে কম্বাইন করে দেখবো যে দুইটা মিলে সাফিসিয়েন্ট কিনা। যদি দুইটা মিলে সাফিসিয়েন্ট হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে সি। আর যদি দেখি আমরা যে দুইটা মিলেও সাফিসিয়েন্ট না, সেক্ষেত্রে অ্যান্সার হবে ই। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, আচ্ছা তাহলে আমরা এখন এখন আমরা আহ কতগুলো কোয়েশ্চেন সলভ করব, তাহলে আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। শুনে যতটা ঝামেলা মনে হচ্ছিল, এটা যখন আমরা পুরোটা পড়ে কয়েকটা প্রবলেম করে ফেলবো, এরপরে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এক্সামে যখন আসবে তখন এক্স্যাক্টলি এরকমই থাকবে। তো এরকম সাপোজ তিনটা ডেটা সাফিসিয়েন্সি থাকতে পারে, তো তিনটার আগে হচ্ছে, তিনটা কোয়েশ্চেনের আগে একেবারে যে এতগুলো এত এই লেখাটুকু থাকবে। Each question is followed by two statements, level 1 and 2. Decide whether data given are sufficient to answer the question, and then decide one of the following answer choices. So choice গুলো যেন কি থাকে, এটা হচ্ছে স্টেটমেন্ট ওয়ান অ্যালোন সাফিসিয়েন্ট, স্টেটমেন্ট টু অ্যালোন নট সাফিসিয়েন্ট। বিতে থাকে স্টেটমেন্ট টু অ্যালোন সাফিসিয়েন্ট আর স্টেটমেন্ট ওয়ান নট সাফিসিয়েন্ট। আর সিতে থাকে বোথ স্টেটমেন্ট টুগেদার সাফিসিয়েন্ট আর নেইদার স্টেটমেন্ট অ্যালোন সাফিসিয়েন্ট। আর ডিতে থাকবে ইচ স্টেটমেন্ট অ্যালোন সাফিসিয়েন্ট, মানে শুধু ওয়ান দিয়েও বের করা সম্ভব, শুধু টু দিয়েও বের করা সম্ভব। আর ইতে থাকবে স্টেটমেন্ট ওয়ান আর দুইটা টুগেদার আর নট সাফিসিয়েন্ট, মানে দুইটাকে কম্বাইন করেও অ্যান্সার করা যায়। তাহলে আমরা এই কোয়েশ্চেনটা আমরা সলভ। তো ফার্স্টে আমাদের কাছে কি জানা যাচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মডুলাস অফ এক্স। তো স্টেটমেন্ট ওয়ানে আমাদের কাছে আছে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এর এটা। তো এখান থেকে কিন্তু আমরা মডুলাস অফ এক্স এর ভ্যালুটা বলতে পারছি না। এখান থেকে জাস্ট আমরা এতটুকুই ইনফরমেশন পাই যে এক্স এর ভ্যালু যাই বসাই না কেন, মানে এখানে এখানে যাই থাকুক না কেন, মানে এক্স এর ভ্যালুটা আসবে নেগেটিভ, এক্স এর ভ্যালুটা আসবে নেগেটিভ, এখান থেকে জাস্ট এতটুকুই বোঝা যায়। তো আমরা এখান থেকে স্টেটমেন্ট ওয়ান থেকে কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারছি না যে মডুলাস অফ এক্স এর ভ্যালুটা কত। তো তাহলে কি, তাহলে কি স্টেটমেন্ট, তাহলে কি অ্যান্সার এ হওয়ার সম্ভাবনা আছে আর? নাই, কারণ স্টেটমেন্ট অ্যান্সার ওয়ানে অপশন এতে ছিল হচ্ছে এটা স্টেটমেন্ট ওয়ান অ্যালোন সাফিসিয়েন্ট। তো স্টেটমেন্ট ওয়ান অ্যালোন সাফিসিয়েন্ট না, তার মানে কিন্তু আমাদের এ হওয়া সম্ভব না। আবার কি ডি হওয়া সম্ভব না, কারণ ডি, অপশন ডি যদি কারেক্ট হতে হয় তাহলে কি দুইটা স্টেটমেন্টকে অ্যালোন সাফিসিয়েন্ট হতে হবে। কিন্তু আমরা যখন দেখলাম যে স্টেটমেন্ট ওয়ান অ্যালোন সাফিসিয়েন্ট না, তার মানে কি এ হওয়া সম্ভব না, ডি হওয়া সম্ভব না। এখন আমাদের কাছে আছে অপশন বাকি তিনটা, বি, সি আর ই। তো এখন আমরা কি করব, এখন কিন্তু আমরা এই স্টেটমেন্ট ওয়ান এর কথা ভুলে যেতে হবে, এখন আমরা শুধু স্টেটমেন্ট টু এর দিকে তাকাবো। তো স্টেটমেন্ট টু তে কি আছে, স্টেটমেন্ট টু তে আছে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ফোর। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে এক্স ইজ ইকুয়ালস টু কি আছে, প্লাস মাইনাস টু, তাই না? একবার প্লাস টু আসতে পারে, একবার মাইনাস টু আসতে পারে। কিন্তু আমাদের কাছে কি জানতে যাচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মডুলাস অফ এক্স। তো এখন আমরা স্টেটমেন্ট টু থেকে এতটুকু আমরা পেয়ে যাই যে এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস টু। এখন আমাদের যেহেতু মডুলাস অফ এক্স এর ভ্যালু বের করতে হবে, তো মডুলাস অফ এক্স এর জায়গায় আমরা কি করি, আমরা যদি এক্স এর ভ্যালু টু বসাই তখন কি চলে আসে, তখন অ্যান্সার আসে হচ্ছে টু। আবার মডুলাস অফ এক্স এর জায়গায়, মডুলাস অফ এক্স এর মধ্যে আমরা এক্স এর জায়গায় যদি মাইনাস টু বসাই তখনও অ্যান্সার আসে কি টু, কারণ মডুলাসের কাজে কিন্তু এটা, সে হচ্ছে অ্যাবসলুট ভ্যালুটা নিবে। তার মানে কি দুই ক্ষেত্রে কি আমরা সেম ভ্যালু পাইলাম না? তার মানে কি আমরা এখান থেকে মানে স্টেটমেন্ট টু থেকে মডুলাস অফ এক্স এর একটা এক্সাক্ট ভ্যালু কিন্তু আমরা বলতে পারছি। সেই এক্সাক্ট ভ্যালুটা কত, সেই এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে টু। তো আমরা যেহেতু স্টেটমেন্ট টু থেকে এক্সাক্ট ভ্যালু বলতে পারছি বা বের করতে পারছি, তাহলে আমাদের কি হবে, অ্যান্সার হবে বি। কারণ কি অলরেডি তো শুধু স্টেটমেন্ট ওয়ান তো অলরেডি এলিমিনেট। তো যখন আমরা দেখলাম স্টেটমেন্ট ওয়ান অ্যালোন নট সাফিসিয়েন্ট, বা স্টেটমেন্ট টু অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, তাহলে আমাদের অ্যান্সার হবে কি বি। এই কোয়েশ্চেন নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? কোনো কনফিউশন থাকলে বলি, তাহলে আমি আবার আহ বুঝাবো বা রিপিট করবো।
কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, কনফিউশন নাই, তাহলে নেক্সট নেক্সট কোয়েশ্চেন। সো এখানেও আমাদের যে আগের মতোই স্টেট মানে একই কোয়েশ্চেন থাকবে, মানে অপশন গুলো একই রকম থাকবে, ডেটা সাফিসিয়েন্সিতে সব অপশন একই রকম। আমরা জাস্ট কোয়েশ্চেনটা পড়বো। হোয়াট পার্সেন্ট অফ এ গ্রুপ অফ পিপল আর উইমেন উইথ রেড হেয়ার? তার মানে একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে কত পার্সেন্ট উইমেন রেড হেয়ার? আচ্ছা, তো আমরা ফার্স্টে শুধু স্টেটমেন্ট ওয়ানের দিকে থাকবো। অফ দ্য উইমেন ইন দ্য গ্রুপ 5% হ্যাভ রেড হেয়ার। সো এখান থেকে কি আমরা বলতে পারি কিনা যে হোয়াট পার্সেন্ট অফ দ্যাট গ্রুপ অফ পিপল আর উইমেন উইথ রেড হেয়ার? মানে ব্যাপারটা যদি আমি বলি যে এই এই হচ্ছে গিয়ে পুরো গ্রুপটা, এই গ্রুপের মধ্যে কিন্তু মেনও আছে এন্ড হচ্ছে উইমেনও আছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আমাদের কাছে এখানে কিন্তু অনলি ইনফরমেশন দেওয়া আছে যে দ্য উইমেন ইন দ্য গ্রুপ, মানে যতজন উইমেন ছিল ওই উইমেনদের মধ্যে 5% হচ্ছে রেড হেয়ার আছে। কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছে হোয়াট পার্সেন্ট অফ আ গ্রুপ, মানে পুরো গ্রুপের মধ্যে কত পার্সেন্ট। তো স্টেটমেন্ট ওয়ান থেকে কিন্তু আমরা বলতে পারছি না। স্টেটমেন্ট ওয়ান থেকে আমরা এতটুকু বলতে পারি যে যারা উইমেন যারা আছে উইমেনদের মধ্যে কত পার্সেন্ট, কিন্তু পুরো গ্রুপের মধ্যে কত পার্সেন্ট সেটা কিন্তু আমরা স্টেটমেন্ট ওয়ান থেকে বলতে পারছি না। এই জিনিসটা ক্লিয়ার কিনা? আচ্ছা, so যেহেতু আমাদের স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট না, তার মানে কি অপশন এ হওয়া সম্ভব না, অপশন ডি হওয়া সম্ভব না। আচ্ছা, অফ দ্য মেন, এখন কি করবো আমরা, এখন কিন্তু আমরা স্টেটমেন্ট ওয়ান কে ভুলে যাব, আগে আমরা শুধু স্টেটমেন্ট টু নিয়ে এখন চিন্তা করবো। অফ দ্য মেন ইন দ্য গ্রুপ 10% হ্যাভ রেড হেয়ার। তো এখান থেকেও কিন্তু আমরা কিছু বলতে পারি না, মানে এখান থেকে কিন্তু আমরা এটা বের করতে পারি না যে হোয়াট পার্সেন্ট অফ দ্য গ্রুপ অফ পিপল আর উইমেন উইথ রেড হেয়ার। তো স্টেটমেন্ট টু থেকে কিন্তু আমরা বলতে পারছি না। তো আমাদের অপশন বি হওয়া সম্ভব না। তাহলে আমাদের হাতে অপশন আছে কি দুইটা, সি আর ই। এখন আমরা দুইটাকে কম্বাইন করে দেখব যে দুইটা কম্বাইন করে আমরা এই কত পার্সেন্ট উইমেনের রেড হেয়ার আছে এটা বের করতে পারি কিনা, মানে টোটাল টোটাল পিপলের মধ্যে কত পার্সেন্ট হচ্ছে উইমেন উইথ রেড হেয়ার এটা বের করতে পারি কিনা। তো এখানে আমাদের কাছে ইনফরমেশন আছে উইমেনদের মধ্যে উইমেনদের মধ্যে 5% হচ্ছে কি রেড হেয়ার, আর হচ্ছে তার মানে কি, তার মানে 95% হচ্ছে কি মানে অন্য কালার হেয়ার। আর মেনদের মধ্যে এই ইনফরমেশন আছে যে মেনদের মধ্যে 10% হচ্ছে রেড হেয়ার, 10% রেড হেয়ার, তার মানে বাকি 90% অন্য কোনো কালারের হেয়ার। কিন্তু এই দুইটাকে কম্বাইন করেও কিন্তু আমরা কোনোভাবেই এটা বলতে পারছি না যে টোটাল কত, মানে টোটাল যে গ্রুপ অফ পিপল আছে ওই গ্রুপ অফ পিপলের মধ্যে কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট এমন মানুষ আছে যারা উইমেন উইথ রেড হেয়ার। এটা কিন্তু এখান থেকে বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ এই যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে কত পার্সেন্ট উইমেন কত পার্সেন্ট মেন তা কিন্তু আমরা জানি না। এমনও হতে পারে যে পুরো গ্রুপের মধ্যে মাত্র 20% উইমেন, বাকি 80% মেন। আবার এমনও হতে পারে যে পুরো গ্রুপের মধ্যে 30% উইমেন, বাকি 70% মেন। তো এই ইনফরমেশন গুলো যেহেতু নাই, তার মানে কিন্তু আমরা দুইটাকে কম্বাইন করেও আমরা বলতে পারছি না যে এই গ্রুপের মধ্যে কত পার্সেন্ট পিপল উইমেন উইথ রেড হেয়ার। তো এটা যেহেতু বলতে পারছি না, তার মানে অপশন সিও সম্ভব না। তাহলে অ্যান্সার হবে আমাদের ই। ক্লিয়ার জিনিসটা? কনফিউশন থাকলে প্লিজ একটু বলি। কনফিউশন থাকলে একটু বলি। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখি। In a certain class, one student is to be selected at random to read. What is the probability that a boy will read? মানে ওই ক্লাসে তো বয়ও আছে গার্লসও আছে, বয়েজও আছে গার্লসও আছে। তো এখন ওইখানে যদি র্যান্ডমলি একজনকে চুজ করা হয় পড়ার জন্য, তাহলে ওই র্যান্ডম পার্সনটা, ওই র্যান্ডম স্টুডেন্টটা বয় হবে, এর প্রবাবিলিটি কত পার্সেন্ট? তো আমরা ফার্স্টে স্টেটমেন্ট ওয়ানের দিকে তাকাবো। 2/3 অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর বয়েজ। সো এটা কিন্তু অলরেডি সাফিসিয়েন্ট। কিভাবে? 2/3 বয়েজ, তার মানে কি র্যান্ডমলি একজনকে চুজ করলে তার প্রবাবিলিটি কি হবে? 2/3 হবে।
মানে জিনিসটাকে যদি আমি আরেকটু ভেঙে বুঝাই, অনেকের আবার বুঝতে একটু সমস্যা হতেও পারে। আমি যদি ধরে নেই যে ক্লাসে থার্টি থার্টি স্টুডেন্ট আছে, এর মধ্যে বয়েজ আছে হচ্ছে গিয়ে 20 জন। 20 জন কিভাবে বুঝলাম, যে 2/3 যেহেতু, আর গার্লস আছে হচ্ছে 10। তাহলে আমরা কি জানি প্রবাবিলিটি মানে কি? আমরা জানি প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। এখন আমরা যেহেতু একটা বয়কে সিলেক্ট করব, তো বয়েজ আছে কতজন? 20 জন। টোটাল এবার নিচে ডিভাইড করবো কি, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 30 দিয়ে, আলটিমেটলি কি 2/3 আসে না? তো এই জিনিসটা কিন্তু ডিরেক্টলি দেয় আছে। ক্লাসে যেহেতু আমাদের 2/3 স্টুডেন্টস হচ্ছে গিয়ে বয়েজ, তার মানে র্যান্ডমলি একজনকে চুজ করলে তার বয় হওয়ার পসিবিলিটি 2/3। তার মানে কিন্তু স্টেটমেন্ট ওয়ান অ্যালোন সাফিসিয়েন্ট। তার মানে কিন্তু আমাদের এ হতে পারে অ্যান্সার, আবার আমাদের কি হতে পারে, অ্যান্সার ডি হতে পারে। এইটার আমাদের অ্যান্সার হবে এ, অথবা আমাদের অ্যান্সার হবে ডি। কারণ কি, অলরেডি যেহেতু স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট হয়ে গেছে, অপশন ই হওয়ার তো কোনো চান্সই নাই। কারণ অপশন ইতে বলছে যে স্টেটমেন্ট ওয়ান এন্ড টু টুগেদারও সাফিসিয়েন্ট, তো এটা তো সম্ভবই না। আবার বোথ স্টেটমেন্ট টুগেদার সাফিসিয়েন্ট, ওইটা তো আমরা দেখতে যাবো না। কেন দেখতে যাবো না? অলরেডি তো স্টেটমেন্ট ওয়ান একাই সাফিসিয়েন্ট। তো কাজে আমাদের কিন্তু অলরেডি অপশন সি আর অপশন ই বাদ। ঠিক আছে। আবার অপশন বি ও বাদ। বি কেন বাদ? কারণ বিতে বলছে স্টেটমেন্ট টু অ্যালোন সাফিসিয়েন্ট, কিন্তু আমাদের তো অলরেডি স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট হয়ে গেছে। তো এই জন্য আমাদের কাছে তাহলে এখন প্রবাবল অ্যান্সার হচ্ছে গিয়ে এইদার এ অথবা ডি। তো এবার আমরা কি করব? এবার কিন্তু আমরা স্টেটমেন্ট ওয়ান কে ভুলে যাব। স্টেটমেন্ট ওয়ান কে ভুলে গিয়ে আমরা শুধু স্টেটমেন্ট টু দিয়ে বের করার চিন্তা করবো। কি বলছে এখানে? 10 of the students in the class are girls। এটা কিন্তু সাফিসিয়েন্ট না। কেন সাফিসিয়েন্ট না? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমাদেরকে বলে দেয় নাই। তো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যেহেতু আমরা জানি না, তার মানে শুধু 10 জন গার্লস, ওখান থেকে তো আর আমরা বলতে পারি না যে টোটাল স্টুডেন্ট কত, তারপর হচ্ছে নাম্বার অফ বয়েজ কত। তো এগুলো যেহেতু বলতে পারছি না, তার মানে কিন্তু এই প্রবাবিলিটি আমরা বের করতে পারবো না। কারণ আমরা যদি প্রবাবিলিটি বের করতে যাই, আমাদের এটা জানতে হবে টোটাল বয়েজ আছে কতজন ডিভাইডেড বাই টোটাল স্টুডেন্টস কতজন। তো এটা কিন্তু আমরা স্টেটমেন্ট টু থেকে চিন্তা করতে বের করতে পারি না। কাজে স্টেটমেন্ট টু কিন্তু সাফিসিয়েন্ট না। তার মানে কিন্তু ইচ স্টেটমেন্ট অ্যালোন সাফিসিয়েন্ট এটা হচ্ছে না, তার মানে এটা ক্রস। তার মানে আমাদের অ্যান্সার হবে কি এ, মানে স্টেটমেন্ট ওয়ান অ্যালোন সাফিসিয়েন্ট। ক্লিয়ার কিনা জিনিসটা? কোনো কনফিউশন থাকলে বলি। ও, আচ্ছা, ওকে। তো স্টেটমেন্ট টু নিয়ে একটু রিপিট করতে বলছি। তো স্টেটমেন্ট টু যখন আমি, যেটা একটু আগে বললাম, স্টেটমেন্ট টু যখন আমরা দেখবো, তখন কিন্তু আমরা স্টেটমেন্ট ওয়ান এর কথা ভুলে যাব। তো স্টেটমেন্ট টু তে আমাদের কাছে জাস্ট এতটুকুই ইনফরমেশন আছে যে 10 গার্লস আর হচ্ছে 10 of the students আর ইন দ্য ক্লাস আর গার্লস, মানে গার্লস আছে হচ্ছে 10 জন। এখন শুধু এই ইনফরমেশন দিয়ে তো আমরা প্রবাবিলিটি বের করতে পারতেছি। আমাদের যদি বয়স কতজন এটা যদি আমাদের জানা থাকতো, সাপোজ আমাদের যদি বলে দিত যে বয়স হচ্ছে 15 জন, সেক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি কি হতো? 15 ডিভাইডেড বাই 10 আর 15, এটাকে সাম করলে কত হবে? 25। মানে নাম্বার অফ বয়েজ ডিভাইড বাই টোটাল, ওইটা দিয়ে ডিভাইড করি, তখন কিন্তু আমরা প্রবাবিলিটি বের করতে পারতাম। কিন্তু এটা দেয়া নাই। আবার আমাদের যদি এমনও যদি হইতো, গার্লস আছে 10 জন এটা বলে দিচ্ছে, আবার টোটাল স্টুডেন্টস হচ্ছে 40 জন এটা বলে দিচ্ছে, ওইটা বলে দিলেও কিন্তু আমরা প্রবাবিলিটি বের করতে পারতাম। কিভাবে? টোটাল স্টুডেন্ট যেহেতু 40 জন, গার্লস আছে 10 জন, তার মানে বয়স হবে 30 জন। তার মানে কি বয়স হওয়ার প্রবাবিলিটি কত হবে? 30/40। কিন্তু ওগুলো তো দেয়া নাই। আমাদের কাছে কি ইনফরমেশন আছে? আমাদের কাছে ইনফরমেশন আছে অনলি 10 গার্লস। তো 10 গার্লস, এখান থেকে কিন্তু আমরা বয়েজ এর হিসাব নিকাশ করতে পারছি না, বা বয়েজ এর প্রবাবিলিটি বের করতে পারবো না। সাকিব ভাই, ক্লিয়ার কিনা এটা? ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। যে এখন আমি ইচ্ছা করে এই যে অপশন গুলোকে আমি হচ্ছে ছোট করে দিছি। একটু পর নেক্সট কয়েকটা প্রবলেম থেকে আমরা হচ্ছে অপশন গুলো দিবই না। হ্যাঁ, কারণ কি অপশন গুলো আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে বা মনে থাকতে হবে। আচ্ছা, তো আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা পড়ি। ইন কলেজ এক্স, দ্য নাম্বার অফ স্টুডেন্টস enrolled in both chemistry course and a biology course is how much less than the number of students enrolled in neither? তার মানে একটা
একটা কলেজে সো কেমিস্ট্রি কোর্স আছে আর হচ্ছে বায়োলজি কোর্স আছে। এই বোথ দুইটাতে, এই কেমিস্ট্রি এন্ড বায়োলজি বোথ দুইটাতেই এনরোল করেছে এরকম যারা আছে, আর দুইটার মধ্যে একটাতেও এনরোল করে নাই, তাদের মধ্যে ডিফারেন্সটা আমাদের জানতে হবে। তো দেখি তাহলে আমরা স্টেটমেন্ট গুলো থেকে জানতে পারি কিনা। ইন কলেজ এক্স there are 60 students enrolled in a chemistry course. সো টোটাল মানে শুধু কেমিস্ট্রি কোর্সে আছে 60 স্টুডেন্টস। এখান থেকে কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারছি না যে বোথ বায়োলজি আর কেমিস্ট্রিতে যতজন আছে সেটা আমরা বের করতে পারছি না, আবার একটাতেও হচ্ছে এনরোল করে নাই সেটাও বের করতে পারছি না। তার মানে কি স্টেটমেন্ট ওয়ান নট সাফিসিয়েন্ট। আচ্ছা, এবার আমরা স্টেটমেন্ট টু এর দিকে তাকাবো। ইন কলেজ এক্স দেয়ার আর 85 স্টুডেন্টস এনরোলড ইন বায়োলজি কোর্স। এটা ক্ষেত্রেও সেম কাহিনী, শুধু এখান থেকে আমরা বলতে পারছি না যে বোথ কেমিস্ট্রি আর বায়োলজিতে যতজন এবং একটাতেও এনরোল করে নাই এমন জনের মধ্যে ডিফারেন্স কত। তো আমাদের শুরুতে আমাদের স্টেটমেন্ট ওয়ান অ্যালোন সাফিসিয়েন্ট হয় নাই, সো অলরেডি অপশন এ বাদ ছিল। তারপর হচ্ছে তার মানে কি স্টেটমেন্ট ওয়ান বাদ এবং ইন দ্য মিন টাইম আমাদের কিন্তু ডিও বাদ ছিল। আবার আমরা যখন দেখলাম যে অপশন টু ও সাফিসিয়েন্ট না, অ্যালোন সাফিসিয়েন্ট না, তার মানে অপশন বি ও বাদ। তার মানে আমাদের কাছে এখন তার মানে আমাদের কাছে এখন অপশন আছে হচ্ছে সি আর ই। আমরা এখন দেখবো বোথ দুইটা অপশন দুইটা স্টেটমেন্ট মিলে সাফিসিয়েন্ট কিনা। তো আমাদের কাছে তাহলে এখন ইনফরমেশন আছে এতটুকু, দুইটা দুইটা অপশন যদি একসাথে, দুইটা স্টেটমেন্ট যদি আমরা একসাথে নিই, যে কেমিস্ট্রি হচ্ছে কি আমাদের 60 স্টুডেন্টস এন্ড বায়োলজি হচ্ছে কি আমাদের 85 স্টুডেন্টস। তো এখান থেকে কিন্তু আমরা কোনোভাবেই এটা বের করতে পারছি না যে বোথ কেমিস্ট্রি এন্ড বায়োলজিতে কতজন আছে। আবার আমরা এটাও বের করতে পারছি না যে নেইদার মানে কোনোটাতে এনরোল করে নাই এমন কতজন আছে। আর এই দুইটা স্টেটমেন্ট মিলেও কিন্তু আমাদের সাফিসিয়েন্ট না, মানে আমরা কিন্তু এটা বের করতে পারছি না। তার মানে আমাদের অপশন সিও বাদ, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ই। জিনিসটা ক্লিয়ার কিনা? কনফিউশন থাকলে বলি। আচ্ছা, আমি পুরো জিনিসটাকে এবার একটু ভেন ডায়াগ্রাম দিয়ে আরেকবার একটু বুঝাই, হ্যাঁ। তো এখানে ব্যাপারটা ছিল এরকম যে এই এই হচ্ছে পুরাটা কলেজ। এই কলেজের মধ্যে টোটাল স্টুডেন্ট যারা তারা হচ্ছে এই বক্সের মধ্যে আছে। এবার এদের মধ্যে সাপোজ কেমিস্ট্রি হচ্ছে এই 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 বক্সটাতে, এই বক্সটাতে হচ্ছে কেমিস্ট্রি, আর হচ্ছে এই বক্সটাতে সাপোজ বায়োলজি। হ্যাঁ, তাহলে যে এই পোর্শনটা কি আমাদের কাছে কি কি বলছিল এখানে, যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন বোথ কেমিস্ট্রি কোর্স এন্ড বায়োলজি কোর্স। তার মানে এটা মানে কিন্তু বোঝাচ্ছে যে এই অংশটা, তাই না? যেটাকে আমরা সেটে আমরা পড়েছিলাম কি, যে সি ইন্টারসেকশন বি, তাই না? তো এই সি ইন্টারসেকশন বি আমাদের জানতে হবে। আর কি জানতে চাচ্ছে, যে নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন নেইদার। নেইদার মানে কি, মানে এই দুইটার মধ্যেই নাই, তার মানে কি যে বাইরে যে ফাঁকা জায়গাগুলো আছে না, এই জায়গাটুকুর মধ্যে আছে। ঠিক আছে, ওইটা আবার আমরা কিভাবে বের করি, ওইটা আবার হচ্ছে আমরা যে সি ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, মানে এই পুরা জিনিসটা নেওয়ার পরে মানে এই যে এই রিজনটার বাইরে যারা আছে ওরা হচ্ছে এই অংশ। সেখানে আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিয়ে আমরা কোনোভাবেই কিন্তু এখানে বের করতে পারি না, বা আমরা হচ্ছে এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারি না যে in college X the number of students enrolled in both chemistry course and biology course is how much less than the number of students enrolled in either। মানে আমাদের এটার চেয়ে এটা কতটুকু কম সেটা কিন্তু আমরা কোনোভাবেই বের করতে পারছি না। কাজে কিন্তু এটা হচ্ছে কি হবে, অ্যান্সার হবে হচ্ছে ই, মানে কোন স্টেটমেন্ট মানে দুইটা স্টেটমেন্ট টুগেদারও সাফিসিয়েন্ট না। তাহলে ক্লিয়ার কিনা, এটা কোনো কনফিউশন থাকলে বলি প্লিজ। ওকে, আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। A certain expressway has exits J, K, L, M in that order. What is the road distance from exit K to L? এই যে ইন দ্যাট অর্ডার এটা মানে কি? ইন দ্যাট অর্ডার মানে সিকুয়েন্সিয়াল এরকম। সাপোজ যে মেট্রো রেলের স্টেশন গুলো থাকে না ওইরকম। সাপোজ এখানে হচ্ছে একটা স্টেশন, তারপর এটা হচ্ছে নেক্সট স্টেশন, তারপর হচ্ছে নেক্সট স্টেশন, তারপর নেক্সট স্টেশন এরকম। তো এখন আমাদের কাছে জানতে যাচ্ছে যে কে আর এল এর মধ্যে ডিস্টেন্স কত।
এই যে এইটুকু ডিস্টেন্স আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা তাহলে কি ফার্স্টে শুধু স্টেটমেন্ট ওয়ানের দিকে তাকাই। দ্য রোড ডিস্টেন্স ফ্রম এক্সিট জে টু এল ইজ 21 কিলোমিটার। তো আমাদের জে থেকে, আমি এই জিনিসটাকে যদি একটু আঁকি, তো এটা ধরলাম জে, কে, এল, এম। আচ্ছা, তো আমাদেরকে এখানে ইনফরমেশন দেওয়া আছে জে টু এল। তো জে থেকে এল পর্যন্ত এতটুকু এতটুকু ডিস্টেন্স দেওয়া আছে। এখান থেকে কি আমরা কোনোভাবে কে টু এল বের করতে পারি? আমাদের কাছে জানতে চাচ্ছিল হোয়াট ইজ দ্য রোড ডিস্টেন্স বিটুইন কে টু এল, কে আর এল এর মধ্যে। তো আমাদের দেয়া আছে হচ্ছে জে টু এল। তো এখান থেকে কিন্তু আমরা কোনোভাবে কে এল এর ডিস্টেন্স বের করতে পারছি না। তার মানে কিন্তু কি হবে? তার মানে কিন্তু আমাদের স্টেটমেন্ট ওয়ান নট সাফিসিয়েন্ট। তো স্টেটমেন্ট ওয়ান যখন নট সাফিসিয়েন্ট হয়ে গেছে, তখন কিন্তু অলরেডি আমাদের অপশন এ বাদ এবং অপশন ডি বাদ। এবার আমরা শুধু স্টেটমেন্ট টু এর দিকে তাকাবো। এবার কিন্তু আমরা এটার কথা ভুলে যাবো, এটার দিকে তাকাবো না, স্টেটমেন্ট ওয়ান এর দিকে তাকাবো। সো স্টেটমেন্ট টু তে বলছে দ্য রোড ডিস্টেন্স ফ্রম এক্সিট কে টু এম ইজ 26 কিলোমিটার। এবার তার মানে এই কে থেকে একদম এম পর্যন্ত এতটুকু ডিস্টেন্স আছে। সো শুধু এতটুকু থেকেও কিন্তু আমরা কোনোভাবেই বের করতে পারছি না কে আর এল এর ডিস্টেন্স কত। তার মানে কিন্তু স্টেটমেন্ট টু ও অ্যালোন নট সাফিসিয়েন্ট। তার মানে কিন্তু অলরেডি আমাদের অপশন বি ও বাদ। এবার আমরা কি করব, দুইটা স্টেটমেন্টকে একসাথে কম্বাইন করে চিন্তা করব। তো এখানে এই যে আমাদের যে এল এর ডিস্টেন্স দেওয়া আছে, আবার কে এম এর ডিস্টেন্স দেওয়া আছে। এখান থেকে কিন্তু আমরা কোনোভাবেই কে এল এর ডিস্টেন্স বের করতে পারি না। কেন পারি না? কারণ এল এম এর ডিস্টেন্স কত সেটা তো আমরা জানি না। এল এম এর ডিস্টেন্স কত সেটা তো আমরা জানি না। আবার আমাদের কাছে এমন কোনো ইনফরমেশনও নাই যে এলটা কে এম এর কত গুণ বা ইকুয়াল কিনা, ওই টাইপের ইনফরমেশন নাই। আর আমরা হচ্ছে এইটুকু ডিস্টেন্সও কোনোভাবে বের করতে পারি না। আবার আমরা এইটুকু ডিস্টেন্স কোনোভাবে বের করতে পারি না বা জানি না। কাজে এখান থেকে কিন্তু আমরা বলতে পারছি না কে এল এর ডিস্টেন্স কত। তার মানে কি? তার মানে হচ্ছে বোথ স্টেটমেন্ট টুগেদার নট সাফিসিয়েন্ট। তার মানে অ্যান্সার কি হবে? স্টেটমেন্ট অ্যান্সার কি হবে? ই। জিনিসটা ক্লিয়ার কিনা? কোনো কনফিউশন থাকলে প্লিজ বলি। কনফিউশন নাই কোনো? ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। For which type of investment, J or K, the annual rate of return greater? আচ্ছা, অ্যানুয়াল রেট অফ রিটার্ন মানে, রেট অফ রিটার্ন মানে সোজা কথা হচ্ছে আমাদের যে ইন্টারেস্ট রেট আর কি। তো কোন কেসে হচ্ছে ইন্টারেস্ট রেটটা গ্রেটার? তো আমরা ফার্স্টে শুধু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আর ওই অপশনগুলো আর লিখেই নাই। এখন কিন্তু অপশনগুলো আমাদের মাথায় থাকতে হবে, আমাদের মাথায় আছে অপশন। এখন কিন্তু আমরা অপশনের দিকে তাকাবোই না। হ্যাঁ, তো দেখি আমাদের কাছে জানতে চাচ্ছে জে আর কে এর মধ্যে কোন টাইপের ইনভেস্টমেন্টের মধ্যে রেট অফ রিটার্নটা গ্রেটার। তো ফার্স্ট অফ অল আমরা স্টেটমেন্ট ওয়ানের দিকে তাকাই। টাইপ জে রিটার্নস এত ডলার পার থাউজেন্ড ইনভেস্টেড ফর এনি 1 ইয়ার পিরিয়ড। এখান থেকে কিন্তু আমরা কি আলটিমেটলি এখান থেকে কিন্তু আমরা রেট অফ রিটার্ন কিন্তু আমরা জানি, তাই না? যে প্রতি হাজারে প্রতি বছর কত দেয়, এত ডলার। এখান থেকে জে জে রেট অফ রিটার্ন আমরা জানি। আচ্ছা, আবার কি বলছে? টাইপ কে রিটার্নস $300 পার কত, 2500 ইনভেস্টেড ফর এনি 1 ইয়ার পিরিয়ড। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা রেট অফ রিটার্নটা জানি। বাট এখানে কাহিনী হচ্ছে আগের বার আমরা মানে এই প্রথম ইনফরমেশনের মধ্যে আমরা হচ্ছে মানে পার $1000 কত ছিল সেটা জানি। আর এবার হচ্ছে আমাদের হচ্ছে 2500 এর মধ্যে আমরা জানি। তো এটাকে আমরা কনভার্ট করে তো আমরা ইউনিটারি মেথডে চাইলে এটাকে থাউজেন্ডে নিয়ে যেতে পারি না? যে 2500-র মধ্যে আমরা রেট অফ রিটার্ন, 2500-র মধ্যে আমরা রিটার্ন পাই হচ্ছে গিয়ে $300। তার মানে ওয়ানের মধ্যে কত, থাউজেন্ডের মধ্যে কত। তার মানে কিন্তু এটাকে আমরা চাইলে পার থাউজেন্ডে কত সেটা বের করে ফেলতে পারি। তার মানে কিন্তু শুধু স্টেটমেন্ট ওয়ান থেকে আমরা বলে ফেলতে পারি যে জে আর কে কে এর মধ্যে কোনটার মধ্যে রেট অফ রিটার্ন গ্রেটার, তাই না? একটা বিষয় খেয়াল করুন, আমি কিন্তু এখানে ক্যালকুলেট করে বের করতে যাচ্ছি না। আমি কিন্তু এই যে আমরা যখন এখানে স্ট্র্যাটেজি গুলো পড়ছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আমরা আমরা এগুলো এক্সাক্ট ভ্যালুটা বের করে দেখতে যাব না। মানে আমরা কিন্তু এখান থেকে দেখে এটা বুঝে গেছি যে এখান থেকে আমরা চাইলেই পার থাউজেন্ডে কত টাকা রিটার্ন আসে সেটা আমরা বের করতে পারবো। কাজে তখন কিন্তু আর আমি এটাকে আবার ডিভাইড করে আমি এরকম করে আর দেখতে যাচ্ছি না
যে 2500-র মধ্যে আসে হচ্ছে 300, তার মানে ওয়ান এর মধ্যে কত, তার মানে থাউজেন্ডের মধ্যে কত, ওই হিসাব কিন্তু আমি করতেছি না, ওই হিসাব কিন্তু করা যাবে না। আমরা যখন বুঝে গেছি যে না এখান থেকে এটা বের করা সম্ভব যে পার থাউজেন্ডের মধ্যে কত ডলার রিটার্ন আসতেছে, তখন আর এটাকে আমরা ক্যালকুলেশন করতে যাব না। তার মানে কি, তার মানে আমরা জে আর কে এর মধ্যে কম্পারিজন করতে পারি স্টেটমেন্ট ওয়ান এর মাধ্যমে। তো স্টেটমেন্ট ওয়ান যেহেতু সাফিসিয়েন্ট, তার মানে কি অ্যান্সার হবে এইটার, অপশন এ হবে অ্যান্সার, অথবা কি হবে, অপশন ডি হবে। কারণ অপশন এর এ এতে কি ছিল, অপশন এতে ছিল only statement one sufficient but statement two not sufficient, আর অপশন ডি তে কি ছিল, each statement one and two both sufficient, মানে each statement one এবং each statement one and two both sufficient। সো তার মানে আমাদের কাছে এখন এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে অ্যান্সার। তাহলে এবার আমরা শুধু স্টেটমেন্ট টু এর দিকে তাকাবো। The annual rate of return for an investment for type K is 12%। সো এখানে আমাদের টাইপ কে অ্যানুয়াল রেট অফ রিটার্ন দেওয়া আছে, বাট এখানে কোনোভাবেই তো আমরা জে এর সাথে কম্পারিজন করতে পারছি না, তাদের স্টেটমেন্ট টু তো নট সাফিসিয়েন্ট। তার মানে কিন্তু অপশন ডি আর আমাদের হচ্ছে না, তার মানে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ। এটা বুঝেছি কিনা সবাই একটু বলি, ক্লিয়ার কিনা এটা? বিশেষ করে এটার আমরা, ওকে, মানে 2 নম্বরে আমাদেরকে বলে দিচ্ছে যে এখানে যে দ্য অ্যানুয়াল রেট অফ রিটার্ন ফর অ্যান ইনভেস্টমেন্ট অফ টাইপ কে ইজ 12%। তাহলে টাইপ কে এর জন্য 12% দেওয়া আছে। এখন একে যদি আমরা টাইপ জে এর সাথে যদি আমরা কম্পারিজন করতে চাই, আমাদের কাছে কি জানতে যাচ্ছে যে কোনটার মধ্যে গ্রেটার। তো আমি যদি কম্পারিজন করতে চাই, তাহলে তার মানে টাইপ জে এরও রেট অফ রিটার্ন আমাদের জানা লাগবে। কিন্তু স্টেটমেন্ট টু থেকে তো আমরা কোনোভাবেই টাইপ টু এর রেট অফ রিটার্নটা আমরা জানতে পারি না। তার মানে তো স্টেটমেন্ট টু কি, নট সাফিসিয়েন্ট। ক্লিয়ার সাদিয়া? আচ্ছা, আমি তাহলে পুরোটা সাকিব ভাই বলছে একটু রিপিট করতে, আমি পুরোটা আবার একটু বলি। আমাদের কাছে এখানে জানতে চাচ্ছে যে দুই ধরনের ইনভেস্টমেন্ট আছে। তো ইনভেস্টমেন্ট জে এন্ড কে, তো এই দুইটার মধ্যে অ্যানুয়াল রেট অফ রিটার্ন কোনটার গ্রেটার। রেট অফ রিটার্ন মানে হচ্ছে সুদের হার, বাংলায় যদি বলি সুদের হার, হ্যাঁ। তো কোনটার ক্ষেত্রে গ্রেটার। তো আমরা ফার্স্টে কি করবো, ফার্স্টে আমরা অনলি স্টেটমেন্ট ওয়ানের দিকে তাকাবো। স্টেটমেন্ট ওয়ানে কি দেখতে পাচ্ছি আমরা, যে টাইপ জে তে রিটার্ন আসে প্রতি $1000 $115। তো এখান থেকে কিন্তু আমরা চাইলে রেট অফ রিটার্ন বের করে ফেলতে পারি না, মানে প্রতি প্রতি বছর প্রতি $1000 115 করে আসে, এটাকেও কিন্তু আমরা রেট অফ রিটার্ন হিসেবে ধরতে পারি। আচ্ছা, আবার আরো কি বলছে, অ্যান্ড টাইপ কে রিটার্নস $300 পার 2500। তো এখান থেকে কিন্তু আমরা চাইলে কি এটাকে প্রতি $1000 কতটুকু, মানে প্রতি $1000 কত করে আমাদের প্রফিট আসে সেটা আমরা বের করে ফেলতে পারি, তাই না? ইন্টারেস্ট কত আসে প্রতি $1000। তার মানে কিন্তু এখান থেকে কে এরও রেট অফ রিটার্ন বের করতে পারি, তাই না? আমি যদি এক্স্যাক্টলি বের করে যদি দেখাই, যদি বের করতে হবে না, আপনি যদি বুঝে যান। তো জে এর ক্ষেত্রে কি আমাদের, জে এর ক্ষেত্রে রেটটা হচ্ছে এত পার $1000, পার হচ্ছে কত, পার হচ্ছে $1000। আর কে এর ক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের এটাকে আমরা একটু ইউনিটের মেথড বের করে নিতে হবে যদি বের করতে চাই, যে $2500 আছে হচ্ছে 300, তার মানে $1 জন্য আমরা রিটার্ন পাবো 300/2500। তার মানে হচ্ছে আমরা থাউজেন্ডের জন্য কত পাবো, থাউজেন্ডের জন্য কত হবে, পরে 300, এখানে হচ্ছে কত, 2500 ইন্টু হচ্ছে 1000। সো 0, 0, 0, আচ্ছা, 5 দিয়ে দিলে 2, 5 দিয়ে দিলে কত, 560। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা 120। তার মানে কে এর রেট অফ রিটার্ন কত, 120 পার $1000। তো এটাও কি এক্ষেত্রে কি দুজনের মধ্যে কম্পারিজন করতে পারতেছি না, মানে দুজনের ক্ষেত্রে রেট অফ রিটার্ন আমরা বের করে ফেলতে পারতেছি। তার মানে কি স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট। তো স্টেটমেন্ট ওয়ান যখন সাফিসিয়েন্ট হয়ে গেছে, তার মানে আমাদের অ্যান্সার হবে এইদার এ অথবা ডি। ওই যে আমাদের এই যে এইরকম অপশন গুলো ছিল, যে স্টেটমেন্ট ওয়ান যদি সাফিসিয়েন্ট হয়, সেক্ষেত্রে আমাদের স্টেটমেন্ট ওয়ান যদি সাফিসিয়েন্ট হয়, অনলি স্টেটমেন্ট ওয়ানও সাফিসিয়েন্ট, তার মানে হচ্ছে আমাদের অপশন এ হতে পারে। এতে আছে এটা যে অনলি ওয়ান সাফিসিয়েন্ট বা টু নট সাফিসিয়েন্ট। আবার অপশন ডি তে আমাদের থাকে ইচ স্টেটমেন্ট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, মানে স্টেটমেন্ট ওয়ানও অ্যালোন সাফিসিয়েন্ট, স্টেটমেন্ট টু অ্যালোন সাফিসিয়েন্ট। তো কাজে আমাদের হাতে এখন অপশন আছেই দুইটা, এ অথবা ডি। হ্যাঁ, তো এখন ডি কারেক্ট হবে না কি হবে চেক করবো কি হবে, আমরা আবার অপশন স্টেটমেন্ট টু এর দিকে এবার তাকাবো। আমরা যদি শুধু স্টেটমেন্ট টু এর দিকে তাকাই,
স্টেটমেন্ট ওয়ান এর কথা ভুলে গিয়ে যদি আমরা টু এর দিকে তাকাই, তখন আমরা দেখতে পাচ্ছি যে কে এর অ্যানুয়াল রেট অফ রিটার্ন হচ্ছে গিয়ে আমাদের 12%। কিন্তু এখানে কোনোভাবেই জে এর ইনফরমেশন দেয়া নাই। তো জে এর ইনফরমেশন যেহেতু দেয়া নাই, তো জে এর রেট অফ রিটার্ন বের করতে পারছি না। তার মানে আমরা জে আর কে এর মধ্যে কম্পারিজন করতে পারছি না, তার মানে স্টেটমেন্ট টু নট সাফিসিয়েন্ট। তো স্টেটমেন্ট টু যেহেতু নট সাফিসিয়েন্ট, তার মানে কি অপশন ডি আর হতে পারছে না, তার মানে অ্যান্সার হবে এ। এবার ক্লিয়ার কিনা সাকিব ভাই? ওকে, তাহলে এটা আমরা একটু দেখি। A citrus, a citrus fruit grower receives $15 for each crate of oranges shipped and $18 for each crate of grapefruit shipped. তো এখানে অরেঞ্জেস এর জন্য প্রতি ক্যারেটের জন্য $15 পাচ্ছে, আর গ্রেপফ্রুটের জন্য প্রতি ক্রেটের জন্য $18 পাচ্ছে। হাউ মেনি ক্রেটস অফ অরেঞ্জেস ডিড দ্য গ্রোভার শিপ লাস্ট উইক? ওকে, এবার ফার্স্ট আমরা শুধু স্টেটমেন্ট ওয়ান এর দিকে তাকাবো। লাস্ট উইক the number of crates of oranges that the grower shipped was 20 more than twice the number of crates of grapefruit shipped. তো এখান থেকে কিন্তু আমরা টোটাল ক্রেটস বের করতে পারি না। কিভাবে বুঝলাম? আমি তো ফার্স্ট বুঝে গেছি, আপনারা বুঝে যাবেন কিভাবে। আমরা যদি, কি বলছে, the number of crates of oranges was more 20 more than twice the number of crates of grapefruit shipped. তো এখানে আমাদের গ্রেপফ্রুটকে, ওইটাকে আমরা সাপোজ এক্স ধরে নিলাম, গ্রেপফ্রুটের অ্যামাউন্টটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমাদের অরেঞ্জ কত হবে? অরেঞ্জ কি বলছে এখানে? 20 more than twice the number of crates of grapefruit, তার মানে কি এই টোয়াইস এক্স এর চেয়ে 20 বেশি, তাই না? তো এখান থেকে আমরা গ্রেপফ্রুটটাকে এত ধরে নিলাম, অরেঞ্জেস থেকে এত ধরে এত আসলো। এখান থেকে কি আমরা কোনোভাবেই, হ্যাঁ, এই দুটাকে যোগ করে আমরা কি করতে পারি, টোটাল অ্যামাউন্ট বের করতে পারি, কিন্তু এটা একটা ইকুয়েশন হিসেবে আসতেছে, তাই না? মানে একটা একটা ইকুয়েশন হিসেবে আসতেছে টোটাল অ্যামাউন্ট এত, তো ওখান থেকে তো আমরা এক্স এর ভ্যালু যেহেতু জানি না, আচ্ছা স্টেটমেন্ট ওয়ান থেকে তো আমরা কোনোভাবেই কিন্তু আমরা বের করতে পারছি না যে হাউ মেনি ক্রেটস অফ অরেঞ্জেস ডিড দ্য গ্রোয়ার শিপ লাস্ট উইক, এটা কিন্তু বের করতে পারছি না। তাহলে কি স্টেটমেন্ট ওয়ান নট সাফিসিয়েন্ট, তাই না? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, তো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, যেহেতু আমাদের স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট না, স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট হলে তখন আমাদের অ্যান্সার হয় এদার এ অথবা ডি। কাজে যেহেতু স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট হইল না, তার মানে আমাদের কাছে অ্যান্সার আছে এদার বি অথবা সি অথবা ই, রাইট? এখন আমরা কি করব, স্টেটমেন্ট টু এর দিকে তাকাবো। এখন কিন্তু স্টেটমেন্ট ওয়ান কে আমরা একটু ভুলে যাব। লাস্ট উইক দ্য গ্রোয়ার রিসিভড আ টোটাল অফ এত ডলার ফ্রম দ্য ক্রেটস অফ অরেঞ্জেস এন্ড গ্রেপফ্রুট শিপ। সো টোটাল এত ডলারে সে সেল করতে পারছে। এখান থেকে তো আমরা, আর এখানে এক্সট্রা ইনফরমেশন আমরা কি জানি, মানে প্রতি ক্রেট অরেঞ্জের প্রাইস কত আর প্রতি প্রতি ক্রেট গ্রেপ ফ্রুটের প্রাইস কত। তো এই ইনফরমেশন গুলো থেকে কিন্তু আমরা কোনোভাবেই টোটাল অ্যামাউন্টটা বের করতে পারছি না, ঠিক আছে? তার মানে কিন্তু স্টেটমেন্ট টু অ্যালোন নট সাফিসিয়েন্ট। তার মানে কিন্তু স্টেটমেন্ট টু অ্যালোন নট সাফিসিয়েন্ট। তো স্টেটমেন্ট টু যেহেতু অ্যালোন নট সাফিসিয়েন্ট, তার মানে অপশন বি অলরেডি বাদ। তাহলে আমাদের কাছে এখন অপশন আছে ইদার সি অথবা ই। তো এবার আমরা ট্রাই করব এই দুইটা ইনফরমেশন মিলে সাফিসিয়েন্ট কিনা। দেখেন, দুইটা ইনফরমেশন মিলে কিন্তু সাফিসিয়েন্ট। তো আমি ইকুয়েশনটা ফর্ম করে দেখাচ্ছি, কিন্তু আপনারা বুঝে গেলে, আপনারা যখন এটা কোয়েশ্চেন পড়ে বা মাথায় ক্যালকুলেশন করে যখন বুঝে যাবেন, তখন ইকুয়েশন গুলো লিখতে হবে না বা ফর্ম করতে হবে না। তো দেখেন, এখানে আমাদের যেহেতু প্রতি প্রতি ক্রেট অরেঞ্জের প্রাইস হচ্ছে $15, আর অরেঞ্জকে আমরা ধরলাম, পরে অরেঞ্জের অ্যামাউন্টকে আমরা কত ধরলাম, স্টেটমেন্ট ওয়ান থেকে এতটুকু ইনফরমেশন আমাদের আছে, তাই না? স্টেটমেন্ট ওয়ান থেকে। আর স্টেটমেন্ট টু থেকে আমরা জানি কি টোটাল সেল কত, টোটাল কত টাকা সে সেল করতে পারছে। তো টোটাল যেহেতু অরেঞ্জ সেল করছে এখানে টোয়াইস এক্স প্লাস 20, আর প্রতি ক্রেট অরেঞ্জের প্রাইস যেহেতু কত, $15, তার মানে এটাকে 15 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কিন্তু এটা পেয়ে যাই যে অরেঞ্জ বেচে সে কত টাকা পাইলো। আবার গ্রেপ ফ্রুট যেহেতু এক্স অ্যামাউন্ট মানে এক্স ক্রেট, এবং প্রতি ক্রেট গ্রেপ ফ্রুটের প্রাইস হচ্ছে $18, তার মানে কিন্তু এখানে আমরা কি এই এক্স কে 18 দিয়ে মাল্টিপ্লাই করে কিন্তু আমরা গ্রেপ ফ্রুটের অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি, মানে গ্রেপ ফ্রুট সেল করে কত টাকা সে পেয়েছে এটা পেয়ে গেছে। তো এই দুইটাকে অ্যাড করলেই কিন্তু আমরা কি পেয়ে যাই,
টোটাল সেলটা কত, টোটাল সেলটা আবার এখানে দেওয়া আছে আমাদের স্টেটমেন্ট 2 তে, তার মানে কি এত। তো এখানে আমরা সলভ করে কি এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারি। আর এক্স এর ভ্যালু যদি আমরা বের করে ফেলতে পারি, সেক্ষেত্রে কি গ্রেপ ফ্রুটের অ্যামাউন্টটাও আমরা জানবো, অরেঞ্জের অ্যামাউন্টটাও আমরা জানবো। এরপর দুইটাকে অ্যাড করে দিলে আমাদের কি হয়ে যায়, হাউ মেনি ক্রেটস অফ অরেঞ্জেস। আচ্ছা আমাদের এটাই জানতে চাচ্ছে, টোটাল অ্যামাউন্ট চাই নাই, জাস্ট এটা আমাদের জানতে চাচ্ছে হাউ মেনি ক্রেটস অফ অরেঞ্জেস। তো এখান থেকে কিন্তু আমরা ইজিলি কিন্তু কি করতে পারি, আমরা অরেঞ্জেসটা বের করে ফেলতে পারি কিভাবে, এক্স এর ভ্যালুটা এখানে বসাই দিলেই আমরা কিন্তু অরেঞ্জের অ্যামাউন্টটা জেনে যাই। তার মানে কিন্তু দুইটাকে কম্বাইন করে যখন আমরা করব, তার মানে ওইটা সাফিসিয়েন্ট, তার মানে অ্যান্সার হবে আমাদের সি। ক্লিয়ার কিনা, এটা আগের গুলার চেয়ে একটু বড় বা একদম স্ট্যান্ডার্ড, এটা একটু ক্লিয়ার কিনা একটু সবাই একটু বলি। ওকে, আচ্ছা আরেকবার বলতে বলছি। আচ্ছা ফার্স্ট অফ অল এখানে আমাদের কাছে, আমি আগে কোয়েশ্চেনটাকে বুঝাই। আমাদের কাছে এখানে ইনফরমেশন আছে, মানে একদম কোয়েশ্চেনের মধ্যে যে ইনফরমেশন ওইটা হচ্ছে এরকম: প্রতি ক্রেট অরেঞ্জের অরেঞ্জের প্রাইস হচ্ছে গিয়ে $15, আর প্রতি ক্রেট গ্রেপ ফ্রুটের প্রাইস হচ্ছে গিয়ে $18। মানে দুইটার ইউনিট প্রাইস দেওয়া আছে। ক্রেট মানে ওই যে বক্স গুলা থাকে না, ওই যে ফল টল নেওয়ার জন্য যে ক্রেট থাকে, যে বক্স, ওগুলা আর কি। সো প্রতি ক্রেট অরেঞ্জের প্রাইস হচ্ছে গিয়ে $15, প্রতি ক্রেট গ্রেপ ফ্রুটের প্রাইস হচ্ছে $18। এখন আমাদের কাছে জানতে চাচ্ছে লাস্ট উইকে সে টোটাল কত ক্রেট অরেঞ্জ সেল করেছে। এখন শুধু আমরা স্টেটমেন্ট ওয়ানের দিকে তাকাবো ফার্স্টে। স্টেটমেন্ট ওয়ানে আছে লাস্ট উইকে সে যত ক্রেট অরেঞ্জ সেল করেছে, সেটা হচ্ছে তার সেল করা গ্রেপ ফ্রুটের অ্যামাউন্টের চেয়ে 2 গুণের চেয়ে 20 মোর। তো এখান থেকে আমরা কি ইনফরমেশন পাই, আমরা যদি গ্রেপ ফ্রুটের অ্যামাউন্টকে এক্স ধরে নেই, তাহলে অরেঞ্জেস কত হবে, টোয়াইস এক্স প্লাস 20। সো এই ইনফরমেশন এবং আমাদের উপরে যে ইনফরমেশন ছিল যে প্রতি ক্রেট অরেঞ্জের প্রাইস কত এবং গ্রেপ ফ্রুটের প্রাইস কত, এগুলা মিলিয়ে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু আমরা অরেঞ্জের অ্যামাউন্টটা বের করতে পারতেছি না। হুম, মানে এক্স যে টোয়াইস এক্স প্লাস 20, এইটার ভ্যালু কিন্তু আমরা বের করতে পারতেছি না। যেহেতু আমরা ভ্যালু বের করতে পারতেছি না, তার মানে স্টেটমেন্ট ওয়ান নট সাফিসিয়েন্ট। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, এবার এবার আমরা কি করবো, তার মানে যেহেতু স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট হইলো না, স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট হইলে তখন আমাদের কি হয়, তখন অ্যান্সার হয় আমাদের এইদার এ অথবা ডি। কিন্তু যখন দেখলাম স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট হইলো না, তার মানে ওরা বাদ অলরেডি। তার মানে আমাদের কাছে বাকি অপশন আছে বি, সি অথবা ই। এবার আমরা শুধু স্টেটমেন্ট টু এর দিকে তাকাবো। শুধু স্টেটমেন্ট টু তে দেওয়া আছে লাস্ট উইকে ওই গ্রোয়ারের টোটাল সেল ছিল $এত। এবং এখানে আমাদের উপরে আমাদের এক্সট্রা ইনফরমেশন কি দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে, যে প্রতি ক্রেট অরেঞ্জের প্রাইস কত, প্রতি ক্রেট গ্রেপ ফ্রুটের প্রাইস কত। এই ইনফরমেশন গুলোকে কম্বাইন করেও কিন্তু আমরা অরেঞ্জের অ্যামাউন্টটা বের করতে পারতেছি না, কাজে স্টেটমেন্ট টু ও কিন্তু নট সাফিসিয়েন্ট। স্টেটমেন্ট টু যেহেতু নট সাফিসিয়েন্ট, তার মানে আমাদের অপশন বি ও বাদ, কারণ অপশন বি তে কি ছিল, অপশন বি তে ছিল এটা যে স্টেটমেন্ট বি অ্যালোন সাফিসিয়েন্ট, বাট স্টেটমেন্ট ওয়ান অ্যালোন নট সাফিসিয়েন্ট। যেহেতু স্টেটমেন্ট বি এখানে নট সাফিসিয়েন্ট হয়ে গেল, তার মানে অপশন বি ও হচ্ছে না, তার মানে আমাদের কাছে এখন বাকি অপশন আছে সি অথবা ই। তো এখন আমরা কি করব, দুইটা স্টেটমেন্টকে কম্বাইন করে দেখবো যে এটার অ্যান্সার করা যায় কিনা। সো আমাদের এখানে গ্রেপ ফ্রুটের অ্যামাউন্টটাকে যদি আমরা এক্স ধরে নেই, অরেঞ্জের অ্যামাউন্ট হচ্ছে টোয়াইস এক্স প্লাস 20। হ্যাঁ, এইবারে যেহেতু প্রতি ইউনিটের প্রাইস দেওয়া আছে, যে প্রতি ইউনিট অরেঞ্জের প্রাইস 15, প্রতি ইউনিট গ্রেপফ্রুটের প্রাইস হচ্ছে গিয়ে 18। তো ওখান থেকে কিন্তু আমরা কি করতে পারি, ওখান থেকে কিন্তু আমরা হচ্ছে সিম্পলি এখানে ইকুয়েশনে বসাইতে পারি। ইকুয়েশনে বসাবো কি হবে, যে টোটাল অ্যামাউন্টের টোটাল সেল হচ্ছে গিয়ে তার $এত। হ্যাঁ, তা এখন টোটাল সেল কি হবে, অরেঞ্জের সেল এবং হচ্ছে গিয়ে কি গ্রেপ ফ্রুটের সেল। তো অরেঞ্জের অ্যামাউন্ট যেহেতু এত, ওইটাকে যদি আমরা 15 দিয়ে মাল্টিপ্লাই করি, আবার গ্রেপ ফ্রুটের অ্যামাউন্ট যেহেতু এক্স, ওইটাকে যদি 18 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই অ্যামাউন্ট গুলাই কি পাচ্ছি, গ্রেপ ফ্রুটের প্রাইস এবং হচ্ছে অরেঞ্জের প্রাইস, এই দুইটাকে যোগ করে দিলে আমরা কি পাবো, টোটাল কত টাকা সে সেল করতে পারছে, তাই না? তো এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। এই ইকুয়েশন সলভ করে যেহেতু এক্স এর ভ্যালু বের করা সম্ভব, তার মানে কি, তার মানে হচ্ছে স্টেটমেন্ট ওয়ান এন্ড টু দুইটাকে মিলে, অর্থাৎ দুইটা টুগেদার সাফিসিয়েন্ট। এবার ক্লিয়ার কিনা? ওকে,
তাহলে নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখি। বলছে ইফ ইফ ক্যাট সেভড $600 অফ হিজ আর্নিং লাস্ট মান্থ। তার যে স্যালারি ছিল বা আর্নিং ছিল ওইটার $600 সে সেভ করেছে। হাউ মাচ ডিড প্যাট আর্ন লাস্ট মান্থ? মানে তার স্যালারিটা জানতে যাচ্ছে। তো শুধু স্টেটমেন্ট ওয়ানের দিকে তাকাবো। প্যাট স্পেন্ড of his earnings last month for living expenses and saved the remainder. আচ্ছা, এখানে হচ্ছে এখানে একটা ইনফরমেশন একটু মিসিং হয়ে গেছে। এখানে একটা অ্যামাউন্ট দেওয়া ছিল আর কি। সাপোজ বলতে পারে যে পেড স্পেন্ড, সাপোজ 1/5, একটু ধরে নিতে 1/5। এটা জিম্যাটের বই থেকে নেওয়া সবগুলা ইয়ে আর কি। সো ওখানে থাকবে। যাই হোক, সাপোজ এখানে কিছু একটা দেওয়া ছিল, এরকম একটা ফ্র্যাকশন দেওয়া ছিল যে প্যাট স্পেন্ড 1/5 অফ হিজ আর্নিং লাস্ট মান্থ ফর লিভিং এক্সপেন্সেস অ্যান্ড সেভড অফ দ্য রিমাইন্ডার। এটার মানে কি? এটার মানে তার টোটাল আর্নিং কে যদি আমরা এক্স ধরে নেই, তার আর্নিং কে যদি আমরা এক্স ধরে নেই, হ্যাঁ, সে কি করেছে? স্পেন্ড 1/5 অফ হিজ আর্নিংস ফর লিভিং এক্সপেন্সেস। তার মানে কি, সে হচ্ছে x/5 এটা সেল করে ফেলেছে লিভিং এক্সপেন্সের জন্য, এন্ড সেভ দ্য রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডারটা কত হবে? টোটাল আর্নিং থেকে আমরা যদি তার এক্সপেন্সটা মাইনাস করি তাহলে আমরা কি পেয়ে যাই? সেভড, এখানে এখানে একটা অ্যামাউন্ট ছিল, সাপোজ এখানে বলতে পারি যে সেভড 1/4 অফ দ্য রিমাইন্ডার। ওকে। সো তাহলে এটা যদি হয়, তাহলে তার আর্নিং হচ্ছে এত, হ্যাঁ, এবং তার এক্সপেন্স হচ্ছে এত। তাহলে তার রিমাইন্ডারটা আগে একটু বের করি, তার রিমাইন্ডারটা কত হয়? টোটাল তার আর্নিং থেকে তার যদি আমরা এক্সপেন্সটা মাইনাস করি তাহলে আমরা এখানে কি পেয়ে যাই? 4x/5। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার তার লিভিং এক্সপেন্স ব্যয় করার পরে তার বাকি যে স্যালারি যতটুকু বাকি থাকে ওইটা। কারণ আমাদের কাছে আরো কি বলে দিয়েছে এখানে? সেভ 1/4 অফ দ্য রিমাইন্ডার। তার মানে কি, এই যে অ্যামাউন্টটা এটার 1/4 সে সেভ করেছে। তার মানে কি 4x/5 তার 1/4 সেভ করেছে। এবার এবার প্রশ্ন মতো কি, এই যে এই অ্যামাউন্টটাই কি $600 না? যেহেতু বললো যে ইফ প্যাট সেভ $এত অফ হিজ আর্নিং, তার মানে এখানে হবে কি 600। তাহলে কি এখানে কি আমরা সলভ করে এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারি না? পারি। তার মানে কি স্টেটমেন্ট ওয়ান অ্যালোন সাফিসিয়েন্ট। তার মানে আমাদের অ্যান্সার হবে এ অথবা ডি। এই পর্যন্ত সবাই বুঝেছে কিনা? ওকে। এইবার আমরা শুধু স্টেটমেন্ট টু এর দিকে তাকাবো। এখন কিন্তু আমরা শুধু স্টেটমেন্ট টু এর দিকে তাকাবো। অফ হিজ আর্নিং লাস্ট মান্থ প্যাট পেইড টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ ইন ট্যাক্সেস অ্যাজ হি সেভড। তার মানে সে যদি সেভ করে থাকে, তার টোটাল আর্নিংস ছিল এক্স, সে যদি সেভ করে থাকে এস, অ্যান্ড তার ট্যাক্স হচ্ছে গিয়ে টুয়াইস এস। কিন্তু এই ইনফরমেশন গুলো থেকে এবং আমাদের তার মানে কি, তার মানে প্যাট সেভ হচ্ছে $600। তার মানে $600 যেহেতু সেভ করেছিল, অর্থাৎ এটা যদি হয় $600, তার তার হচ্ছে ট্যাক্স কত? হ্যাঁ, তার ট্যাক্স হচ্ছে গিয়ে $1200। বাট এই ইনফরমেশন গুলো থেকে তো আমরা তার আর্নিংটা বের করতে পারতেছি না, তাই না? তার মানে স্টেটমেন্ট টু কিন্তু সাফিসিয়েন্ট না। তার মানে অপশন ডি বাদ। তার মানে অ্যান্সার হচ্ছে অপশন এ। ক্লিয়ার কিনা? ওকে। আমাদের নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, বলছে water is pumped into a partially filled tank at a constant rate through a inlet pipe. At the same time, water is pumped out of the tank at a constant rate through an outlet pipe. আচ্ছা, at what rate in gallons per minute is the amount of water in the tank increasing? কোয়েশ্চেনটা বুঝছি কিনা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। একটা ট্যাঙ্কে দুইটা পাইপ লাগানো আছে, একটা দিয়ে হচ্ছে পানি প্রবেশ করতেছে আর একটা দিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাপোজ আমাদের যদি এটা বলে দিত যে যেটাতে পানি প্রবেশ করছে ওইটা দিয়ে প্রতি মিনিটে 5 লিটার করে পানি প্রবেশ করছে, এবং যেটাতে বের হয়ে যাচ্ছে ওইটা দিয়ে প্রতি মিনিটে 3 লিটার করে বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা বলতে পারতাম যে প্রতি মিনিটে আহ অ্যাভারেজে কতটুকু পানি প্রবেশ করতেছে। 5 - 3, কারণ 5 ঢুকতেছে, 3 বের হয়ে যাইতেছে। তো তাহলে যতটুকু ঢুকতেছে ওইটা থেকে যতটা বের হয়ে যাইতেছে ওইটা মাইনাস করলে কিন্তু আমরা কি পেয়ে যেতাম? মানে অ্যাভারেজে বা
কি রেটে হচ্ছে পানিটা ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের কাছে ওই রকম ইনফরমেশন দেওয়া নাই, আমাদের কাছে জাস্ট এটুকুই বলে দিছে যে দুইটা পাইপ আছে, একটা দিয়ে পানি বের হয়ে যায়, একটা দিয়ে পানি প্রবেশ করে। এখন আমরা শুধু স্টেটমেন্ট ওয়ান, এখন আমাদের কাছে জানতে চাচ্ছি at what rate in gallons per minute is the amount of water in the tank increase. তো আমাদের স্টেটমেন্ট ওয়ানে আছে the amount of water initially in the tank is 200 gallons। এটা তো আমরা দেখেই বুঝতেছি এটা সাফিসিয়েন্ট না, কারণ এখান থেকে তো আমরা কোনোভাবেই প্রতি প্রতি মিনিটে কতটুকু করে পানি বাড়তেছে সেটা কিন্তু আমরা বের করতে পারতেছি না, তো এটা তো অলরেডি বাদ। তো স্টেটমেন্ট ওয়ান সাফিসিয়েন্ট না, এর মানে কি? এর মানে হচ্ছে অপশন এ আর ডি অলরেডি বাদ। তার মানে আমাদের কাছে অপশন আছে কি বি, সি এন্ড ই। এবার দেখি, শুধু স্টেটমেন্ট টু এর দিকে তাকাবো। Water is pumped into the tank at a rate of 10 gallons per minute and out of the tank at a rate of 10 gallons every 2.5 minutes. So এটা কিন্তু সাফিসিয়েন্ট, তার মানে অ্যান্সার হবে বি। কিভাবে সাফিসিয়েন্ট? দেখেন, পানিটা পানিটা কি করতেছে, পানিটা হচ্ছে ঢুকতেছে হচ্ছে প্রতি মিনিটে এত করে, তাই না? তার মানে হচ্ছে 10 গ্যালন করে ঢুকতেছে। এইবার বের হয়ে যাচ্ছে কিভাবে? 2.5 মিনিটে 10 গ্যালন করে বের হয়ে যাচ্ছে। 2.5 মিনিটে যদি 10 গ্যালন করে বের হয়ে যায়, তার মানে প্রতি মিনিটে কত গ্যালন করে বের হবে? 10/2.5 না? তার মানে কি হয়? 4 হয়। তার মানে কি প্রতি মিনিটে ঢুকতেছে হচ্ছে 10 গ্যালন পার মিনিট, আর প্রতি মিনিটে বের হয়ে যাচ্ছে হচ্ছে 4 লিটার। তো এখান থেকে কিন্তু আমরা আলটিমেটলি বের করে ফেলতে পারি যে প্রতি মিনিটে কত গ্যালন করে পানি বাড়তেছে, তাই না? তার মানে হচ্ছে স্টেটমেন্ট টু সাফিসিয়েন্ট, তার মানে অ্যান্সার হবে বি। ক্লিয়ার কিনা এটা? কনফিউশন থাকলে বলি। ওকে, সো এই ছিল আমাদের ডেটা সাফিসিয়েন্সি। আমরা 10টা কোয়েশ্চেন সলভ করেছি এবং আমরা তো বুঝে বুঝে করেছি, এই জন্য টাইম লাগছে। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা প্রতিদিন 10টা করে ডেটা সাফিসিয়েন্সি করবেন। আমি নর্মালি যেটা করে কোচিং টোচিং, ওরা হচ্ছে নর্মালি অ্যানালিটিক্যাল ক্লাসগুলো একদম লাস্টে নাই, আমি আগে নিচ্ছি এই জন্য যে এই যে এই টপিকটা পড়িয়ে ফেললাম। এখন আপনাদের কাজ হচ্ছে প্রতিদিন 10টা করে ডেটা সাফিসিয়েন্সি প্র্যাকটিস করা, জাস্ট 10টা করে। তো 10টা করে করলে উইদিন নেক্সট 10 to 12 days আপনারা একদম শিওর দিয়ে বলতে পারবেন যে হ্যাঁ আমি ডেটা সাফিসিয়েন্সি একদম পারি, সো এটা আসলে আমি পারবো। তো এটা আপনাদের এখন আজকে থেকে নতুন টাস্ক, ডেইলি হচ্ছে 10টা করে প্র্যাকটিস করবেন। আর এটা হচ্ছে আপনার জিম্যাটের যে বইটা আর কি, অফিসিয়াল জিম্যাটের যে বইটা, লাইভেও আছে, আমি গ্রুপেও দিয়ে দিব, তো ওখান থেকে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা তাহলে এখন ম্যাথে যাব। আমি এই রেকর্ডিংটা অফ করি, হ্যাঁ? ওইটা হচ্ছে আমরা একটু আলাদা রেকর্ডিং করি।